মহিউদ্দিনের নেতৃত্বে জিয়ার বাসায় ঢুকে তাকে কাঁধে তুলে বাসা থেকে বের করে নিয়ে আসে এবং তাদের ইউনিটের অধিনায়কের অফিসে নিয়ে যায়। তাকে গৃহবন্দী করার কাজে নিয়োজিত খালেদ মোশাররফের অনুগত প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকরা সে সময় কোন রকম বাধা সৃষ্টি করতে পারেনি। এখানে উল্লেখ্য যে কর্নেল তাহিরের গোপন সংগঠন বিপ্লবী সৈনিক সংস্থার কর্মকাণ্ড এই ঘটনার পেছনে প্রভাবকের ভূমিকা পালন করলেও জিয়াকে মুক্ত করার মূল কৃতিত্ব মূলত তৃতীয় ফিল্ড আর্টিলারি সাধারণ সৈনিকদের। জিয়ার মুক্তির সম্পূর্ণ কৃতিত্ব কোনোভাবেই একা কর্নেল তাহের বা তার অনুগত বিপ্লবী সৈনিক সংস্থার নয়। কর্নেল তাহের এই ঘটনার আরও ৩ বছর আগেই সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। তার সংস্থার অল্প কিছু সৈনিক বাদে সেনাবাহিনীর সিংহভাগ, বিশেষ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের মাঝে তার তেমন কোনো প্রভাব ছিল না। দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সাধারণ সৈনিকদের ভূমিকা ছাড়াও এখানে সেনাবাহিনীর ভেতরে আরেকটি উল্লেখযোগ্য গ্রুপের ভূমিকা ছিল। 15 আগস্ট সেনা অভ্যুত্থানে জড়িত থাকা মেজর শরীফুল হোসেন ডালিম বীর উত্তমের লেখা বই জিয়া থেকে খালেদা তারপরে উল্লিখিত তথ্য অনুযায়ী জানা যায়, সেনা পরিষদ ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনা ব্যারাক থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া সেনা কর্মকর্তার গোপন সংগঠন। পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া সেনা অফিসাররা বুঝতে পেরেছিলেন যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের আধিপত্য থেকে দেশ স্বাধীন হলেও ভারতের আধিপত্যের অধীনে থাকতে হবে। তাই স্বাধীনতার পর ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছিল গোপন সংগঠন সেনা পরিষদ। এদিকে কর্নেল তাহেরের পরিকল্পনা ছিল জিয়াকে অতি সত্বর ক্যান্টনমেন্ট থেকে বাইরে বের করে নিয়ে আসা এবং চাপ প্রয়োগ করে নিজের রাজনৈতিক এজেন্ডা দেশের মানুষের উপর সমাজতন্ত্র চাপিয়ে দেয়া। কিন্তু জিয়ার মুক্তির পরপরই লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক বীর উত্তম তাকে ক্যান্টনমেন্টে দ্বিতীয় ফিল্ডে নিয়ে আসেন। একটু পরেই কয়েকজন সাথে নিয়ে কর্নেল তাহের সেখানে আসেন। এসে তারা জিয়াকে চাপ দিতে থাকেন ভাষণ দেওয়ার উদ্দেশ্যে রেডিও স্টেশনে যাওয়ার জন্য। রেডিও স্টেশন আগে থেকেই কর্নেল তাহেরের অনুগত সৈনিকদের দখলে ছিল। কর্নেল তাহের ও তার 2 ভাই জোর করে ধাক্কা দিয়ে জিয়াকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকেন। কিন্তু ঠিক সেই সময় লেফটেন্যান্ট কর্নেল আমিন জিয়ার কাঁধে হাত রেখে বলেন, এরকম নৈরাজ্যকর পরিস্থিতিতে চিফ কোনো অবস্থাতেই ক্যান্টনমেন্টের বাইরে যেতে পারেন না। রেডিওতে ভাষণ দিতে হলে ভাষণ রেকর্ড করে সেটা রেডিওতে প্রচার করা যাবে, সেজন্য চিফের শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই। এই নিয়ে তখন কর্নেল তাহের ও কর্নেল আমিনের মাঝে তুমুল বাক বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে কর্নেল আমিন তাহেরের মুখের উপরেই বলে দেন, স্যার আপনারা তো ভারতের বি টিম। অনিচ্ছা সত্ত্বেও কর্নেল তাহেররা ব্যর্থ মনোরথ হয়ে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন। এখানে স্পষ্ট দেখা যায় সেনা সদস্য ও জনগণ দেশকে ভারতের আধিপত্যের কবজামুক্ত করতে বদ্ধপরিকর ছিল। এদিকে ক্যান্টনমেন্টের ভেতরে ও রাজপথে গগন বিদারী নারায়ে তাকবীর স্লোগানে রাতের নিস্তব্ধতা ভেঙে রাজপথে মানুষের ঢল নামে। এই খবর বঙ্গভবনে অবস্থিত খালেদ মোশাররফ চক্রের কানে পৌঁছলে তারা সেখান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার পথ খোঁজেন, কিন্তু তারা পালিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ সিপাহীদের হাতে নিহত হন। সেদিন ভারতের আধিপত্যবাদী চক্র ও বাকশালী মাফিয়া চক্রকে পরাজিত করে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেছিল দেশপ্রেমিক সিপাহী ও জনতার সম্মিলিত বিপ্লব। নারায়ে তাকবীরের স্লোগানে হারিয়ে গিয়েছিল কর্নেল তাহেরের সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন। এই বিপ্লবের মাধ্যমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে অর্পিত হয়েছিল দেশের নেতৃত্বের দায়িত্ব। এই নেতৃত্ব তিনি নিজ থেকে নেননি, সিপাহী এবং জনগণই তার কাঁধে আস্থা রেখেছিল। 1971 সালে যেমন এক অন্ধকার অনিশ্চয়তার মধ্যে জিয়াউর রহমান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, তেমনিভাবে আবারও 1975 সালের 7 নভেম্বর এক অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে রক্ষী বাহিনী, অপরদিকে গণবাহিনী, একদিকে ভারতীয় দালাল, অপরদিকে সমাজতান্ত্রিক সন্ত্রাসীদের কবল থেকে দেশকে মুক্ত করতে আবারও জনগণ আস্থা রেখেছিল জিয়াউর রহমানের উপরেই।
তার নেতৃত্বেই 7ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে গিয়েছিল। তাই 7 নভেম্বরের জাতীয় বিপ্লবের ছুটি বাতিল করে আওয়ামী চক্র বিপ্লবের মূল চেতনা থেকে দেশকে ভারতের আধিপত্যবাদের অধীনস্থ করতে এখনো সক্রিয় রয়েছে। ভারতের আধিপত্যবাদ মুক্ত সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আবার প্রয়োজন সিপাহী জনতার সম্মিলিত বিপ্লব। সংসদ তো ভাগে গেছে।